সুপ্রভাতম ছাত্ররা, গত ক্লাসে আমরা কর্মকারক এর একটি মুখ্য সূত্র আলোচনা করেছিলাম। সূত্রটি ছিল প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথম। আশা করি তোমরা আলোচনাটি দেখেছ, শুনেছ এবং যতটুকু বুঝেছে ওটাকে লিখে রেখেছ। যদি কোনো সন্দেহ থাকে তাহলে ক্লাসে যখন রেগুলার ক্লাস শুরু হইব তখন তোমরা জিজ্ঞাসা করতে পারবো। আজকে আমরা কর্মকারক দ্বিতীয় বিভক্তি এর একটি মুখ্য সূত্র আমরা আলোচনা করব। সূত্রটি হল কর্তুঃ ঈপ্সিততমং কর্ম। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, কর্তুঃ ঈপ্সিততমং কর্ম। এই সূত্রের দ্বারা কর্মের সংজ্ঞা, কর্মের লক্ষণ প্রদান করা হয়েছে। অর্থাৎ কর্ম কি, যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে তাহলে তুমি এই সূত্রটি বললেই বোঝা যাবে। সূত্রটি কি? কর্তুঃ ঈপ্সিততমং কর্ম। কর্তা শব্দ থেকে এসেছে কর্তুঃ, কর্তার। ঈপ্সিততমং ইপ্সা, এর অর্থ হল ইচ্ছা। সেই ইপ্সা বা ঈপ্সিত শব্দে তম প্রত্যয় যোগ হয়ে শব্দটি কি হয়েছে? ঈপ্সিততম। তম প্রত্যয় যোগ হলে কি হবে না, আমরা দেখেছি কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পড়েছি ইংরেজিতে। যেমন সুন্দর, সুন্দরতম, সুন্দর, সুন্দরতর এবং সুন্দরতম। সুন্দর হলো এমনি একজন সুন্দর, সুন্দরতর দুজনের মধ্যে যে সুন্দর, সুন্দরতম সবার মধ্যে যে সুন্দর, অর্থাৎ সর্বোৎকৃষ্ট সুন্দর। সেই তম প্রত্যয় এখানে যোগ হয়েছে ঈপ্সিত শব্দে, এবং শব্দটি কি হয়েছে? ঈপ্সিততম। অর্থাৎ কর্তার যা ঈপ্সিততম, অর্থাৎ সবচেয়ে বেশি যেটা সে ইচ্ছা করে, কর্তা যাকে সবচেয়ে বেশি ইচ্ছা করে তাকেই বলা হয় কর্ম। এটা হলো সূত্রের সরল সোজা মিনিং। অতটুক লেখলে কিন্তু পরীক্ষায় মার্ক পাবো না। যেহেতু অনার্সের স্টুডেন্ট এবং 5th সেমিস্টারের স্টুডেন্ট, তাই এই সূত্রটাকে বিশ্লেষণ করে লিখতে লাগবো। যে সংস্কৃতের লাইনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই সংস্কৃতের লাইনগুলো লিখতে লাগবে। হ্যাঁ, সূত্রটি লিখে তাকে লিখতে লাগবে। এখন সূত্রটির সরল অর্থ আমরা বুঝলাম, কর্তার যা ঈপ্সিততম, অর্থাৎ কর্তা যাকে সবচেয়ে বেশি ইচ্ছা করে সেটাকেই বলা হয় কর্ম। কর্তা মানে কি? কার কর্তা? না, বাক্যের একটি কর্তা কর্ম ক্রিয়া থাকবে। সেই বাক্যের কর্তার যা সবচেয়ে বেশি ইচ্ছা করে, বাক্যের কর্তা যাকে বা যে বস্তুকে বা যাহাকে সবচেয়ে বেশি ইচ্ছা করে তাকেই বলা হবে কর্ম। এটা হলো সোজা মিনিং। এখন আমরা সংস্কৃতের লাইনগুলো দেখি, তার ব্যাখ্যান দেখি। কর্তুঃ ক্রিয়া আপ্তুম ইষ্টতমং কারকম কর্মসঙ্গম স্যাৎ। প্রথম লাইনে কি লেখা আছে?
कर्तुः क्रियया आप्तुम इष्टतमं कारकम कर्मसंगम स्यात्। এর অর্থ কি আমরা বুঝি? कर्तुः অর্থাৎ কর্তা, ক্রিয়া অর্থাৎ ক্রিয়ার দ্বারা, আপ্তুম অর্থাৎ প্রাপ্ত করার জন্য, ইষ্টতমম অর্থাৎ যাকে সবচেয়ে বেশি ইচ্ছা করে, কারকম অর্থাৎ সেই কারককে, কর্মসঙ্গম স্যাৎ তাকেই কর্ম কারক বলা হয়। এর সরল মিনিং কি হবে না, একটি বাক্যে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে সবচেয়ে বেশি ইচ্ছা করে, যাকে প্রাপ্ত করার জন্য সবচেয়ে বেশি ইচ্ছা করে, সবচেয়ে বেশি ইচ্ছা করে, সেই কর্ম কারক হবে। একটি উদাহরণ দিয়ে, সামান্য উদাহরণ, বালকः গ্রামং গচ্ছতি, বালক গ্রামে যাচ্ছে। এই বাক্যের কর্তাকে বালক, ক্রিয়া কি যাওয়া, তাহলে কর্তা বালক যাওয়ার উপর ক্রিয়ার দ্বারা কাকে ইচ্ছা করছে না, গ্রামকে ইচ্ছা করছে। অতএব এই বাক্যে গ্রাম কি কারক হবে না, কর্মকারক হবে। কেন না, যেহেতু এই বাক্যের কর্তা বাক্যের ক্রিয়ার দ্বারা গ্রামকেই ইচ্ছা করছে, গ্রামকেই সবচেয়ে বেশি ইচ্ছা করছে, অতএব উক্ত বাক্যে গ্রাম হইলকে কর্ম। তখন বুঝতে পারলো প্রথম লাইনের অর্থ। দ্বিতীয় লাইন আমরা আসি, কর্তুঃ কিম, অর্থাৎ সূত্রে যে কর্তুঃ শব্দটা আছে, সূত্রে কি আছে, কর্তুঃ ঈপ্সিততমং কর্ম, কর্তুঃ প্রথম শব্দটা আছে কর্তুঃ, কর্তুঃ কিম অর্থাৎ প্রশ্ন এখানে উঠছে যে ঈপ্সিততমং কর্মং অতটুক বললে কি হতো না, সেখানে কর্তুঃ শব্দের কেন উল্লেখ রয়েছে সূত্রে? আরো সরলভাবে বুঝলে যে সূত্রটিতে ঈপ্সিততমং কর্মম অর্থাৎ যাকে সবচেয়ে বেশি ইচ্ছা করায় তাই কর্ম, অতটুকু বললে কি হতো না? সেখানে কেন বলতে লাগছে যে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে সবচেয়ে বেশি ইচ্ছা করে তাই কর্ম, কর্তার উল্লেখ কেন রয়েছে? এটা হলো প্রশ্ন। এর উত্তর কি দিচ্ছেন না, কর্তা ছাড়া অন্য কারো যদি ঈপ্সিততম থাকে তাহলে সেটা কি হবে না, কর্ম হবে না। কর্তা তার ক্রিয়ার দ্বারা যাকে সবচেয়ে বেশি ইচ্ছা করে সেটাই কর্ম হবে। বাক্যের কর্তা ছাড়া আরো কেউ যদি কিছু বস্তুকে, কিছু দ্রব্যকে সবচেয়ে বেশি ইচ্ছা করে সেটা কিন্তু কি হবে না, কর্ম হবে না। অতএব কর্তা থাকতেই লাগবে। উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, উদাহরণটা কি, মাসেষু অশ্বং বধ্নাতি, মাস অর্থাৎ মাস শস্য ক্ষেত্রে অশ্বকে বাঁধছে। কেউ একজন ব্যক্তি অশ্বর অর্থাৎ ঘোড়ার মালিক তার ঘোড়াকে শস্য ক্ষেত্রে বাঁধছে। উক্ত বাক্যে কর্তাকে ঘোড়ার মালিক, ক্রিয়া কি বাঁধছে, অর্থাৎ ঘোড়ার মালিক ঘোড়াকে বাঁধার উপর ক্রিয়ার দ্বারা, ঘোড়ার মালিক বাঁধার উপর ক্রিয়ার দ্বারা কাকে ইচ্ছা করছে, কাকা বাঁধতে ইচ্ছা করছে, অশ্বকে বাঁধতে ইচ্ছা করছে। অতএব অশ্ব কি হবে, এখানে কর্মবাচ্য হবে। কিন্তু অশ্ব কাকে ইচ্ছা করছে, শস্য ক্ষেত্রে যেহেতু বাঁধা হয়েছে, অশ্ব ঘোড়া কি খাবো, শস্য ক্ষেত্রে শস্যকে খেয়ে নেব। অতএব অশ্বের অর্থাৎ কর্মের ইচ্ছা কি মাস, কর্মের ইচ্ছা মাস হলেও এখানে মাস শব্দ কিন্তু কর্মবাচ্য হবে না। কেন না, সেটা কর্তার ইচ্ছা নয়। ঘোড়ার যে মালিক সে কিন্তু মাছকে, শস্য ক্ষেত্রকে ইচ্ছা করছে না, সে ইচ্ছা করছে ঘোড়াকে বাঁধার জন্য। অতএব কর্তা
বাঁধারূপক ক্রিয়ার দ্বারা ঘোড়াকে যেহেতু অশ্বকে যেহেতু ইচ্ছা করছে, সবচেয়ে বেশি ইচ্ছা করছে, অতএব ঘোড়া বা অশ্ব এখানে হলো কি কর্মপদবাচ্য। কিন্তু ঘোড়া বা কর্ম যেহেতু মাস বা শস্যকে ইচ্ছা করছে, এখানে কিন্তু কর্ম শস্যকে ইচ্ছা করলেও, মাসকে ইচ্ছা করলেও মাস শব্দ কি হবে না, কর্মবাচ্য হবে না। অতএব সূত্রে কর্তৃ কর্তু এই শব্দের উল্লেখ রয়েছে। অর্থাৎ এখান থেকে কি বুঝলাম আমরা, শুধুমাত্র কর্তার ঈপ্সিততমই কর্ম হবে, কর্মের বা অন্য কারো ঈপ্সিততম হলে সেটা কি হবে না, কর্ম হবে না। তাই বলা হয়েছে কর্মণ ঈপ্সিতা মাসা নতু কর্তুহু। মাস বা শস্যক্ষেত্র, শস্য কর্মণ ঈপ্সিতা, সেই বাক্যের কর্ম কে ছিল, অশ্ব। অশ্বের ইচ্ছা হলো শস্যকে খাওয়ার জন্য, নতু কর্তুহু, কিন্তু কর্তার নয়। অতএব কর্তার ঈপ্সিততমই কর্ম পদবাচ্য হবে, অন্য কারো ঈপ্সিততম হলে সেটা কর্ম হবে না। আবার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন উত্থাপিত হলো, তমপ গ্রহণম কিম। বলেছিলাম সূত্র ব্যাখ্যা করার সময় ঈপ্সিত তমম, এখানে মূল শব্দটি হলো ঈপ্সিত, এবং সেই ঈপ্সিত শব্দে তমক প্রত্যয় যোগ হয়ে শব্দটি কি হয়েছে, ঈপ্সিত তমক হয়েছে। তাই দ্বিতীয় প্রশ্ন উত্থাপিত হচ্ছে তমক গ্রহণম কিম, অর্থাৎ সূত্রে তমক প্রত্যয় কেন প্রযুক্ত হয়েছে, সূত্রে ঈপ্সিত শব্দে তমক প্রত্যয় প্রয়োগ করার তাৎপর্য কি। এখানে শুধুমাত্র কর্তুহু ঈপ্সিত কর্ম বললে কি হতো না, অর্থাৎ কর্তা যাকে ইচ্ছা করে সেটাই কর্ম, এভাবে কি বললে হতো না? কেন বলা হয়েছে এখানে কর্তা যাকে সবচেয়ে বেশি ইচ্ছা করে সেটা কর্ম? এটা হলো প্রশ্ন। এর উত্তর দেওয়ার জন্য ভট্টজি দীক্ষিত বা বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদিকার ভট্টজি দীক্ষিত একটি উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কি, পয়সা ওদনং ভুঙ্ক্তে। পয়স অর্থাৎ দুগ্ধ, দুধ, ওদনং অর্থাৎ ভাত, ভুঙ্ক্তে অর্থাৎ খাচ্ছে। কেউ একজন কর্তা অর্থাৎ কেউ একজন ব্যক্তি দুধ ভাত খাচ্ছে। কি করছে কর্তা, কি করছে, দুধ ভাত খাচ্ছে। এখানে কর্তা কি ক্রিয়া করছে না খাচ্ছে, কর্তা খাবার উপর ক্রিয়ার দ্বারা কাকে ইচ্ছা করছে, দুটোটা জিনিস সে খাচ্ছে, কিন্তু ভাতও খাচ্ছে দুধও খাচ্ছে। কিন্তু দুগ্ধ মিশ্রিত ভাত খাবার সময় কর্তা কাকে বেশি ইচ্ছা করছে, ভাত খাবার জন্য না দুধ খাবার জন্য? নিশ্চয়ই ভাত খাবার জন্য। ভাতে সে দুগ্ধ মিশ্রিত করে খাচ্ছে, কিন্তু তার মুখ্য লক্ষ্যটা কি, ভাত খাওয়া। অতএব কর্তা খাবার উপক্রিয়ার দ্বারা ওদন অর্থাৎ ভাতকেই সবচেয়ে বেশি ইচ্ছা করছে। অতএব উক্ত উদাহরণে ওদন কি হবে, কর্মপদবাচ্য হবে, কিন্তু পয়স অর্থাৎ দুগ্ধ সেখানে কি হবে না, কর্মপদবাচ্য হবে না। কেন না, দুগ্ধ এবং ভাত দুটোটার মধ্যে সবচেয়ে বেশি ইচ্ছা করছে কাকে, ভাতকে। অতএব ওদন শব্দে সেখানে কি হয়, ওদন শব্দটি কর্মপদবাচ্য হয়ে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এই কথাটাকেই তিনি সংস্কৃতে বুঝাচ্ছেন কি, কর্ম ইত্যনিবৃত্ত পুনঃ না, অতটুকু হলো কি তমগ্রহণম কিম এর উত্তর। অর্থাৎ যে কোনো বস্তু থাকলেও, একাধিক বস্তু থাকলেও কর্তা তার ক্রিয়ার দ্বারা যে বস্তুটাকে সবচেয়ে বেশি ইচ্ছা করে সেটাই হবে কর্ম, অন্যান্য বস্তুগুলো হবে না। নেক্সট, কর্ম ইত্যনিবৃত্ত পুনঃ কর্মগ্রহণম আধার নিবৃত্তি অর্থম। আবার প্রশ্ন আসছে,
যে যেহেতু এটা কর্মকারকের সূত্র, তাহলে কর্তুঃ ঈপ্সিততম বললেই কর্ম অটোমেটিক বোঝা যেত। কিন্তু কর্ম বুঝা গেলেও এখানে কর্ম শব্দের আবার উল্লেখ কেন রয়েছে সূত্রে? যদিও এটা কর্মকারকের সূত্র, তাই কর্ম স্বতঃ বোঝা যাচ্ছে। স্বতঃ বোঝা যাওয়ার পরেও আবার কর্ম শব্দের উল্লেখ কেন রয়েছে সূত্রে? এটা হলো প্রশ্ন। এর উত্তর দিয়ে তিনি বুঝাচ্ছেন, অন্যথা গেহ প্রবিশতি ইত্যত্রৈব স্যাৎ। অর্থাৎ কর্তুঃ ঈপ্সিততম সেটা কি হবে না, কর্মই হবে, আরো কিছু হবে না। এই সমস্ত, এটা হলো মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা কর্তুঃ ঈপ্সিততম কর্ম সূত্রে। এখন আমরা বুঝব যে কথাগুলো আমি আলোচনা করলাম সেগুলোই এখানে স্ক্রিনে লেখা হয়েছে, তোমরা দেখতে পারো। কর্তা ক্রিয়া দ্বারা যা অধিক ঈপ্সিত তা কর্মপদবাচ্য। এখানে ক্রিয়া শব্দের অর্থ কর্তার কার্য। অতএব সূত্রের অর্থ কর্তা নিজের কার্য দ্বারা যাকে মুখ্য রূপে প্রাপ্ত করার ইচ্ছা করে তাকে কর্ম বলে। এই সূত্রকে স্পষ্ট করার জন্য বলা হয়েছে কর্তৃব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয়ত্বম কর্মত্বম। এই সমস্ত, এই যে কর্তৃব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয়ত্বম কর্মত্বম, এর ব্যাখ্যা তোমাদের অত লাগে না। এটাকে বুঝাইতে গেলে ক্রিটিক্যাল হব। যতটুকু সোজা বুঝাইছি ততটুকুই তোমরা দেখব। তারপরে আমরা আলোচনা করলাম কি না, সূত্রে কর্তৃ ইতি পদের উল্লেখ করার কারণ কি। এই প্রশ্নের সমাধান প্রদান করে বৃত্তিকার উদাহরণ দিয়েছেন মাসেষু অশ্বম বধ্নাতি, অর্থাৎ মাস ক্ষেত্রে অশ্বকে বন্ধন করছে। এই উদাহরণে মাস কর্ম অশ্বের ঈপ্সিত, কিন্তু কর্তার অর্থাৎ যে অশ্বকে বন্ধন করছে তার ঈপ্সিত নয়। অতএব সূত্রে যদি কর্তুঃ ঈপ্সিত বলে উল্লেখ না থাকত, তাহলে কর্মের ঈপ্সিত তেও কর্মসংজ্ঞা প্রাপ্ত হতো এবং উদাহরণস্থ মাস শব্দ কর্মসংজ্ঞাকে প্রাপ্ত হয়ে দ্বিতীয় বিভক্তি হতো। তার দ্বারা সূত্রটি অতিব্যাপ্তি দোষযুক্ত হতো। অতএব সেই অতিব্যাপ্তি দোষ নিবারণ করার জন্য সূত্রে কর্তৃ পদের উল্লেখ রয়েছে। অ্যান্সার করার সময় তোমাদেরকে এভাবে বিস্তৃতভাবে লিখতে লাগবে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল না, আবার প্রশ্ন উত্থাপিত হইতে পারে যে সূত্রে ঈপ্সিততম পদে তম প্রত্যয় প্রয়োগের, অর্থাৎ ঈপ্সিতং না বলে ঈপ্সিততম বলার কারণ কি। এটা ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন। এ প্রশ্নের সমাধানের উদাহরণ পয়সা ওদনম ভুঙ্ক্তে, অর্থাৎ দুগ্ধের সঙ্গে ভাত খাচ্ছে বা দুধ ভাত খাচ্ছে। এই উদাহরণে দুগ্ধ কর্তার অর্থাৎ ভোজনকর্তার ঈপ্সিত হলেও ওদনম ভাত তার ঈপ্সিততম। অতএব পয়স শব্দে দ্বিতীয় বিভক্তি না হয়ে কেবল ওদন শব্দে দ্বিতীয় বিভক্তি হয়েছে। যদি সূত্রে কর্তুঃ ঈপ্সিতং কর্মং থাকত, তাহলে উভয় পয়স ও ওদন শব্দ কর্মসংজ্ঞাকে প্রাপ্ত করে দ্বিতীয় বিভক্তি হতো। অতএব কর্তার অনেক ঈপ্সিত থাকলেও যা তার অধিক ঈপ্সিত বস্তু বা বিষয় তা কর্মপদবাচ্য হয়। এই অর্থকে স্পষ্ট করার জন্য সূত্রে ঈপ্সিত শব্দের সঙ্গে তম প্রত্যয়ের প্রয়োগ করা হয়েছে। তাই সূত্রে প্রযুক্ত শব্দটি হল ঈপ্সিততমম।
তৃতীয় প্রশ্ন ছিল কি, সূত্রে কর্মপদ প্রয়োগের তাৎপর্য কি? সূত্রটি কি আছে? কর্তুঃ ঈপ্সিততম কর্ম। প্রথমে প্রশ্ন করলো কি না কর্তুঃ শব্দ কেন আছে। দ্বিতীয় প্রশ্ন করলো কি ঈপ্সিত শব্দের তম প্রত্যয় কেন প্রয়োগ হয়েছে। এখন তৃতীয় প্রশ্ন সে করতেছে সূত্রে কর্মপদ কেন আছে, কর্ম শব্দটা কি না থাকলে হতো না? তার উত্তরে কি বলছেন, অর্থাৎ অধিসিং স্থাসাং কর্ম সূত্র থেকে এই সূত্রে কর্মপদ স্বতঃ অনুবৃত্ত হলেও আবার সূত্রে স্বাধীনভাবে কর্মপদ প্রয়োগ করার আবশ্যকতা কি? অর্থাৎ এই সূত্রে যে কর্মপদটি রয়েছে সেই কর্মপদটি এসেছে কোথায় থেকে না তার আগের সূত্র অধিসিং স্থাসাং কর্ম, এই অধিসিং স্থাসাং কর্মসূত্র থেকে এই কর্মপদটি এখানে কি হয়েছে, অনুবৃত্তি হয়েছে। অনুবৃত্তি হবার পরেও আবার কর্মপদকে কিভাবে স্বাধীনভাবে, কেন স্বাধীনভাবে এখানে উল্লেখ করা হয়েছে, এটাই হলো প্রশ্ন। এর উত্তরে বলা হচ্ছে কর্মসংজ্ঞায় আধার অবচ্ছিন্নতাকে নিবারণ করার জন্য, অর্থাৎ আধার হোক বা না হোক ইষ্টতম বস্তুমাত্রেই কর্মসংজ্ঞা বিধান করার জন্য সূত্রে কর্মপদের উল্লেখ রয়েছে। উদাহরণ কি আছে, গেহং প্রবিশতি, এই উদাহরণে অর্থাৎ এই যে গেহং প্রবিশতি রয়েছে এই উদাহরণে প্রবেশ ক্রিয়ার আধার গেহ, গেহং প্রবিশতি মানে কি ঘরে প্রবেশ করছে, গৃহে প্রবেশ করছে। হ্যাঁ, এই উদাহরণে প্রবেশ করার আধার হলো কে, গৃহ বা গেহং। এই শব্দ কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে দ্বিতীয় বিভক্তি হয়েছে, কিন্তু সেই গেহং প্রবিশতি জায়গায় যদি কি থাকতো হরিং ভজতি অথবা ওদনং ভুঙ্ক্তে, এভাবে যদি উদাহরণ থাকতো, এই হরিং ভজতি এবং ওদনং ভুঙ্ক্তে, এই যে হরিং ভজতি এবং ওদনং ভুঙ্ক্তে এই দুইটি বাক্যে ভজন ও ভোজন ক্রিয়ার আধার হরি ও ওদন নয়। অতএব যদি সূত্রে কর্মপদে উল্লেখ না থাকতো তাহলে হরিং ভজতি, এখানে স্পেলিং একটু মিস্টেক হয়েছে, র, হ্যাঁ, হরিং ভজতি ও ওদনং ভুঙ্ক্তে এই দুইটি বাক্যে ক্রিয়ার আধারের অভাবে হরি ও তণ্ডুল বা ওদন শব্দ কর্মসংজ্ঞা হতে পারত না। অতএব সূত্রে কর্ম শব্দের উল্লেখ রয়েছে। পরীক্ষায় তোমাদের হয়তো পুরো সূত্রটি আসতে পারে ব্যাখ্যা করার জন্য 10 মার্কে, অথবা সূত্রের যে 3টি ভাগ রয়েছে কর্তুঃ কিম মাসেষু অশ্বম বধ্নাতি, কতটুকু আসবো তোমাদেরকে এই সূত্রের প্রেক্ষাপটে সেই লাইনটাকে ডেসক্রাইব করতে হবে। বা আসতে পারে তমগ্রহণম কিম পয়সা ওদনং ভুঙ্ক্তে, কতটুকু থাকবো কোশ্চেনে তোমাদেরকে কর্তুঃ ঈপ্সিততম কর্ম এই সূত্রের প্রেক্ষাপটে এই লাইনটিকে এক্সপ্লেন করতে লাগবো বা ব্যাখ্যা করতে লাগবে। তাই পুরো সূত্রটি তোমাদেরকে মনে রাখতে লাগবো, কিন্তু পরীক্ষার সময় হয়তো পুরো সূত্রটি 10 মার্কে আসতে পারে, বা তার মধ্যে যে 3টি ভাগ রয়েছে যে কোনো একটি ভাগ 5 মার্কের আসতে পারে। আশা করি তোমরা এই কর্তুঃ ঈপ্সিততম কর্মসূত্রটি বোঝার জন্য এই আলোচনাটি সহায়ক হবে। যদি কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা ফোনের মাধ্যমে হোক বা ক্লাসে আসে হোক এই ডাউটগুলো ক্লিয়ার করতে পারো। সবাইকে ধন্যবাদ।